রিনা নামের এই মেয়েটি যখনই গর্ভবতী হয় তখনই আসে এক ভয়ঙ্কর বুড়ো জিন। সে এসে রিনার বাচ্চা নষ্ট করে আর সেটা নৃশংসভাবে খেয়ে ফেলে। ঘটনার সময়কাল তখন 1980 সাল। প্রাম আর রিনা দম্পতি চাকরির সুবাদে সেন্ট্রাল জাভা প্রদেশের অনুসবু জেলায় একটি নতুন বাড়িতে থাকতে শুরু করলেই তাদের সাথে ঘটতে থাকে ভয়াবহ সব ঘটনা। ফ্লোরে কাদামাখা পায়ের ছাপ আর হঠাৎ অদ্ভুত সব ঘটনার উৎপত্তিই যেন তার আগমনের বার্তা। কিন্তু কেন সে আসে, তার উদ্দেশ্য কি? ভয়ানক জিন থেকে মুক্তি পেতে শক্তিশালী ওঝাদের ডাকা হয়, তবে কিছুতেই যেন রেহাই নেই। কেননা সে নিচে থেকে আসে না, তাকে বারবার কেউ পাঠায়। এক্সপ্লেইন করতে যাচ্ছি প্রতিশোধ আর কালো জাদুর মিশ্রণে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রেতালাপ প্রেজেন্স গেতি ইরেং। তো কি অবস্থা সবার? আমি শুভ্র আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন প্রেতালাপ। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতে আমরা দেখতে পারি একটা বাড়িতে বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের কোণে সেজেছে রিনা নামের একটি মেয়ে, আর এটা হচ্ছে রিনার মা। তার মা তাকে বলছিল, তোমাকে অনেক কষ্ট করে ছোট থেকে এই পর্যন্ত বড় করেছি, সব সময় তোমার খেয়াল রেখেছি, কিন্তু কষ্ট হলেও সত্য যে বিয়ের পর আমি সেটা পারবো না। তোমার দায়িত্ব নেবে তোমার হাজবেন্ড। তোমার বাবা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে অনেক খুশি হতেন। তার মা যখন এসব বলে সেখান থেকে চলে গেল, সে গিয়ে আয়নার সামনে বসলো, আর হঠাৎ করেই আয়নাটা ফেটে একদম চৌচির হয়ে যায়। দেয়ালে ঝুলে থাকা তার আর তার হবু বরের ছবিটা নিচে পড়ে যায়। সাথে সাথে লোডশেডিং। বাইরে গিয়ে সে বলল, একটু পর বিয়ে, এখন লোডশেডিং, বিষয়টা দেখো তো। এটা বলে সে যখন ঘরের ভেতরে প্রবেশ করলো, দেখতে পেল তার হবু স্বামীর সাথে ছবিটা কেউ যেন আরো ভেঙে দিয়েছে। আর তার পেছনে আমরা একটা বৃদ্ধা লোকের অবয়ব দেখতে পারছিলাম। সে পেছনে চাইলে সেটাকে সে দেখতে পারে, তবে ওই বৃদ্ধ লোকটা বাহিরের দিকে চলে যাচ্ছে, সেও পিছু নেয়। তবে বিয়ে বাড়ির মধ্যে অন্য কেউ এই লোকটাকে দেখতে পারছিল না। লোকটি বাহিরে গেলে একদমই মিলিয়ে যায়। তবে রিনা দেখতে পারে কাদামাখা পায়ের ছাপ চলে গিয়েছে কনে গোসল করার পাত্রের দিকে, যেখানে তার গোসল করার কথা। সেখানে যখন সে যায়, সেই পাত্র থেকে দুর্গন্ধ বের হয়ে আসতে থাকে। পানিটা একদমই কালো হয়ে গিয়েছে। নিচ থেকে তখনই একটা পচা ইঁদুর ভেসে ওঠে। সবাই তো এটা দেখে অবাক। একজন এটা দেখে বলল, এটা রক্তের মতো, কালো রক্ত। শুভ কাজের সময় এটা অবশ্যই অশুভ ইঙ্গিত। সবার মনেই ভয় বিরাজ করছে। এসব পাত্তা না দিয়ে তাদের বিবাহ সম্পন্ন হয়। আমরা দেখতে পারি তারা চলে যাচ্ছিল সেন্ট্রাল জাভা প্রদেশের অনুসবু জেলাতে। তার হাজবেন্ডের নাম হচ্ছে প্রাম। তিনি হলেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তা। তার পদোন্নতি হয়েছে এবং এখানে তাকে একটা বাড়িও দেওয়া হয়েছে। এখন থেকে তারা এখানেই থাকবে। তারা বাড়ির সামনে পৌঁছালে তাদেরকে স্বাগত জানায় বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা মিস্টার মুরি আর মিসেস দার্তো। তারা পাশেই থাকে। পরিচিত হয়ে তারা ঘরের ভেতরে প্রবেশ করলে সেখানে প্রাম দেখতে পায় ফ্লোরের মধ্যে কাদামাটির ছাপ। আরে, এটা এখানে কিভাবে? মিসেস দার্তো বলে ওঠে, আমরা তো পরিষ্কার করেছিলাম, এই কাদা এখানে আসলো কোথা থেকে? যাই হোক, বেড়াল হবে হয়তো। তবে রিনা এই দাগটা দেখার পর তার মনে হলো সেটা আগেও সে একবার দেখেছে। সেদিন রাতে তাদের প্রচন্ড গরম লাগছিল, কিন্তু সেখানে কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না। সকালবেলা আমরা দেখতে পারছিলাম রিনা ফ্যান পরিষ্কার করছে। সেখানে মিস দার্তো এসে বলে, আপনারা নতুন ঘরে এসেছেন, ছোট্ট একটা মিলাদ মাহফিলের আয়োজন করা উচিত, তাই না? রিনা বলে, হ্যাঁ, আমরা এটি করব। আপনি আর আপনার হাজব্যান্ড মিস্টার মুরি যেন প্রতিবেশী সবাইকে দাওয়াত দেয়। মিসেস দার্তো তখন জিজ্ঞেস করে, ফ্যান দিয়ে কি করবেন? রিনা বলে, কাল রাতে এখানে খুবই গরম লেগেছে। বুঝলাম না, প্রামের অফিস থেকে এত কিছু দিল কিন্তু একটা ফ্যান দিতে পারলো না। সেখানে মিসেস দার্তো একটা অবাক করা কথা বলে। সে বলে, আজব ব্যাপার, ফ্যান লাগবে কেন? এই জায়গাটা তো এমনিতেই সব সময় ঠান্ডা থাকে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগে রিনার। এর পরদিন সন্ধ্যায় দোয়া মাহফিলের আয়োজন করা
করা হয়েছে। আশেপাশের পাড়া প্রতিবেশীর সকলেই এসেছে। অফিস থেকে প্রাম কল দিয়ে বলল, আমার উস্তাদ হয়তো বাহিরে এসে গেছেন, যিনি দোয়া পড়াবেন। আমার আসতে একটু দেরি হবে, যদি তিনি এসে থাকেন তাহলে তাকে চা দিও। রিনা তখন ফোনটা রেখে বাহিরে উকি দেওয়ার পর দেখতে পেল একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে রয়েছে। তার মানে এটাই উস্তাদ হবে। রিনা সামনে গিয়ে সালাম দেয় এবং তার সাথে ঘরের ভেতরে আসতে বলে, তবে উস্তাদ কোনো শব্দ করলো না। ঘরে ঢুকে সবার সাথে বসলো। সেখানে রিনা বলে, উস্তাদ আপনি চা খাবেন নাকি কফি? সে কথারও কোনো উত্তর দিল না। রিনা ভাবতে ভাবতে চা আনতে গেল, কিন্তু একবার যেই পিছনে তাকালো দেখতে পেল সেখান থেকে উস্তাদ উধাও। দ্রুত সেখানে গিয়ে একজনকে জিজ্ঞেস করলো, আপনারা কি উস্তাদকে দেখেছেন? তিনি কোথায় গিয়েছেন? কিন্তু লোকটি অস্বীকার করলো, বলল, আমরা তো কোনো উস্তাদকে দেখিনি। রিনা বলে, আরে কালো কাপড় পরিহিত ছিল উনি, বৃদ্ধ। কিন্তু সেই লোকটি বলছিল এমন কাউকেই সে এখানে এখন পর্যন্ত দেখতে পায়নি। আর তখনই গাড়ি করে প্রাম চলে এসেছে, সাথে করে নিয়ে এসেছে উস্তাদকে। এটা দেখে তো রিনা খুবই অবাক। সে প্রামকে সেই বৃদ্ধ লোকটির বিষয়ে জানায়, যে একটু আগে এখানে এসেছিল। সে বলছিল, আমি ভেবেছিলাম সেটাই উস্তাদ হবে, কিন্তু লোকটি উধাও হয়ে গেল। প্রাম বলে, হয়তো সে আমাদের প্রতিবেশী, বাড়িতে চলে গিয়েছে, এসব নিয়ে চিন্তা করো না। ঘরে যখন সবাই সূরা ফাতিহা আর দুরূদ শরীফ তিলাওয়াত করছিল, সবার মধ্যে রিনা সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পারছিল। যে লোকটি উঠে তার দিকে ইশারা করছিল, সে তো খুবই ভয় পেয়ে যায়। সে জানলা দিয়ে আবারও বৃদ্ধা লোকটিকে দেখতে পায়, যে কিনা বাহিরে দাঁড়িয়ে রয়েছে। তার অবস্থা দেখে প্রাম সহ সবাই মিলে বাহিরে যায় লোকটিকে দেখতে, কিন্তু সেখানে তো কিছুই নেই, কেউ নেই। পরদিন সকাল। রিনা এখনো ভুলতে পারছে না সেই বৃদ্ধ লোককে। প্রাম তাকে এটা বলে আশ্বস্ত করে যে মিসেস দার্তো আর মিস্টার মুরি তারা প্রতিবেশীদের খোঁজ খবর নিচ্ছে, যে এমন কোনো বৃদ্ধা আশেপাশে আছে কিনা। এটা নিয়ে ভয় পেও না, আমি চলে যাচ্ছি, দরজা জানালা সবকিছু বন্ধ করে রেখো। সেদিন রাতে খুবই গরম লাগছিল রিনার। সে গোসল করতে চলে যায়, কিন্তু আমরা দেখতে পারছিলাম বাথরুমের দরজার আয়না দিয়ে ভেতরে উকি দিচ্ছিল সেই বৃদ্ধ লোকটি। কিন্তু তার চোখ ছিল একদমই সাদা বর্ণের, যা কোনো মানুষের হতে পারে না। সে যখন গোসল করে আয়নার সামনে এসে দাঁড়ায়, তখন আমরা দেখতে পারছিলাম তার পেছনে সেই লোকটি দাঁড়িয়ে আছে, যেটা তার দিকে ইশারা করছে। সে আয়নায় দেখে তো খুবই ভয় পেয়ে যায়, তবে পেছনে চেয়েও সে কাউকে দেখতে পায় না। সে ভয়ে দ্রুত গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ করে তার মুখের উপর কি যেন পড়লো। ছাদের দিকে তাকিয়ে দেখতে পাই সেই বৃদ্ধ লোকটার অবয়ব, যেটা মাকড়সার মতো উল্টো হয়ে ঝুলছিল দেয়ালে। মাথাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, আর হাসতে হাসতে তার উপরে এসে বলতে থাকে, আমি তোমাকে চাই। যার মুখ থেকে বের হচ্ছিল বিশ্রী লালা। রিনা চিৎকার করে উঠে পড়ে। প্রাম তাকে সামলায়। সে প্রামের কাছে বিষয়টা বলে, কিন্তু প্রাম বলছিল এটা তোমার স্বপ্ন হবে হয়তো। এইসব বলে তাকে শান্ত করায়। বলে, আগামীকাল থেকে মিস্টার মুরি আর মিসেস দার্তোকে এই বাড়িতে থাকতে বলবো, তুমি ভয় পেও না। দেখতে দেখতে কেটে গেল 7 সপ্তাহ। রান্না করার সময় হঠাৎ করে বমি আসতে শুরু করে রিনার। অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার তাদেরকে সুসংবাদ দেয়, বলে রিনা প্রেগন্যান্ট। বাচ্চার বয়স 7 সপ্তাহ। এটা শুনে তো তারা খুবই খুশি। সেদিন সন্ধ্যার সময় প্রাম রিনাকে কল করে বলছিল, আজকে আমার কাজের চাপ একটু বেশি, তাই বাসায় আসতে পারবো না, তুমি খাও আর দ্রুত ঘুমিয়ে পড়ো। ফোন কাটার পর মেঝেতে চেয়ে সে দেখতে পায় সেখানে কাদামাটির ছাপ। দার্তো আর মুরিকে সে জিজ্ঞেস করলো যে এটা এখানে কিভাবে। তারাও অবাক হয়ে যায়, কারণ তারা তো একটু আগেই পরিষ্কার করেছিল। আবারও পরিষ্কার করতে বলে রিনা যখন গিয়ে শুয়ে পড়ে, তখনই একটা শব্দ হয়। দরজায় কে কড়া নাড়লো। সে দরজা খুলে, কিন্তু আশ্চর্য বিষয়, বাইরে তো দার্তো আর মুরি ছিল, কিন্তু তারা কেউ নেই। ভয়ে সে দরজাটা আটকে দেয়। ফিরে আসার সময় আবারও দরজায় কেউ কড়া নাড়ছে, এমন ভাবে ধাক্কাচ্ছিল মনে হচ্ছিল দরজা ভেঙেই ফেলবে। সে তো খুবই ভয় পাচ্ছে। ঠিক তখনই লাইট অফ। পেছনে চেয়ে দেখতে পারে সেই ভয়ঙ্কর অবয়ব, সেই ভয়ঙ্কর জিন এবার তার সামনে সশরীরে। সে তো পালাতে চাইছিল, কিন্তু সেটা এক লাফে তার কাছে এসে ধরে ফেলে তাকে এবং ধারালো বড় বড় নখ দিয়ে তার পেট ক্ষত করে দেয়। সে নিজেকে বাঁচানোর জন্য কোনো রকমে ছাড়িয়ে বাহিরে বের হয়ে আসে, মেঝেতে পড়ে যায়। ততক্ষণে নিচে চেয়ে সে দেখতে পারে তার 7 সপ্তাহের সন্তান পেট থেকে বের হয়ে এসেছে। আর তখনই সেই ভয়ঙ্কর জিনটা ভয়ানকভাবে এগিয়ে আসে, আর সেই ভ্রমটা তার সামনেই খেয়ে ফেলে। রিনা তো চিৎকার দিয়ে উঠে পড়ে আর কাঁদতে থাকে। অতএব
এটা একটা স্বপ্ন ছিল। তাকে সামলাচ্ছিল প্রাম, বলছিল তুমি আবারও স্বপ্ন দেখেছো, কোনো সমস্যা নেই। কিন্তু ইতিমধ্যেই রিনার পেটে খুবই ব্যথা হচ্ছিল। কাঁথাটা সরানোর পর সে দেখতে পারে স্বপ্ন হলেও সত্যি, তার অনাগত সন্তান ইতিমধ্যেই ভূমিষ্ঠ হয়েছে, মানে নষ্ট হয়ে গিয়েছে। এই ঘটনার পর এই দম্পতি সম্পূর্ণভাবে ভেঙে যায়। প্রাম রিনাকে সাহস দিচ্ছিল, বলছিল তুমি চিন্তা করো না, আমরা আবারও চেষ্টা করব। কিন্তু রিনা সেখানে বলছিল এখানে সমস্যা আছে, এই বৃদ্ধ শয়তানটা আমার সন্তান খেয়ে ফেলেছে। তবে প্রাম এই কথা এখনো মানতে নারাজ। রিনা তখন তার পেটের দাগটা দেখায় প্রামকে, যেখানে স্বপ্নে সেই জিন নখে আছড় দিয়েছিল। এরপর দিন সকাল, প্রাম অফিসের জন্য রওনা দিলে রিনা মিস্টার মুরিকে বলে যদি তোমার জানাশোনা মতো কোনো ভালো কবিরাজ থাকে তাহলে তাকে যত দ্রুত সম্ভব বাড়িতে নিয়ে আসো। আমরা দেখতে পারি মুরি রিনার কথা মতো একজন শামান অর্থাৎ কবিরাজকে বাড়িতে নিয়ে আসে, যার নাম নার্তো। কবিরাজ রিনার সব কথা শুনে তার দৈব শক্তি দিয়ে সে দেখার চেষ্টা করে যে আসলে এখানে কি হচ্ছে। কবিরাজ তাকে বলে তোমাকে জাদু করা হয়েছে। আমি জানি না কি বিষয়ের উপর এই কালো জাদু বা কেমন জাদু এটা, তাই এখনই আমি কোনো সমাধান করতে পারছি না। তবে আপাতত তোমার সুরক্ষার জন্য আমি কিছু করতে পারি। আমরা দেখতে পারি এটা বলে কবিরাজ কিছু ছোট কাচের বোতল টেবিলে রাখে, যার ভেতরে তাবিজ ছিল। তিনি বলছিল এই বাড়ির আশেপাশে চারপাশে বোতলগুলো যেন রাখা হয়, এতে সেই জিন ভেতরে আসতে পারবে না। কবিরাজ তাকে এটাও বলে যায় যে কোনোভাবেই যেন সালাত আদায় বন্ধ না করা হয়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরো কয়েক মাস, সবকিছু ঠিকঠাক। হঠাৎ করে একদিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় প্রামের চোখে কবিরাজের দেওয়া সেই বোতলগুলোর একটা নজরে আসে। এটা রিনাকে দেখানোর পর তারা সবকিছু খুলে বলে। তখন তো প্রাম অনেক রেগে যায়, কেননা সে এই সব ভূত প্রেত বিশ্বাস করে না আর এসব কবিরাজি পছন্দ করে না। সে বলতে থাকে আমার অনুপস্থিতিতে তোমরা বাড়িতে কবিরাজ এনেছিলে। তখন রিনা বলতে থাকে আসলে এটা অনেক উপকার করেছে, বাড়িতে এগুলো স্থাপন করার পর এখন পর্যন্ত সেই জিন আমার কাছে আসেনি, স্বপ্নেও আসেনি। কিন্তু এগুলা কোনো কিছুই প্রামের যায় আসে না, সে বিশ্বাসই করে না যে জিন বলতে কিছু রয়েছে। তখন সেই বোতলগুলো ডাস্টবিনে ফেলে দেয়। এটাই মনে হয় ভুল ছিল। সেদিন রাতে খুব ঝড় হচ্ছিল। তারা যখন ঘুমাচ্ছিল রিনার পানি পিপাসা পেলে সে বাহিরের রুমে আসে পানি খাওয়ার জন্য। তখনই সে এক ঝলক দেখতে পারে সেই জিনকে আয়নাতে। সে তো খুবই ভয় পেয়ে যায়, ঘরে চলে আসতে চেয়েছিল কিন্তু কাদাতে পা পিছলে সে পড়ে যায়, আর তখনই এটা ঘটে। ভয়ানকভাবে তার উপরে চড়ে জোরে বলতে থাকে আমি তোমাকে চাই, আর তার মুখ থেকে ছাড়তে থাকে বিশ্রী লালা। রিনা তো চিৎকার করতে থাকে, কোনো রকমে চলে আসে প্রামের কাছে। প্রাম এসে দেখতে পায় সেই ভয়ঙ্কর জিনটা টেবিলের উপর বসা রয়েছে, চোখের পলকে যেটা বাহিরে চলে যায়। প্রাম তো বাহিরে গিয়ে দেখতে পায় সেটা চালের উপরে উঠেছে আর সেখান থেকে উধাও হয়ে যায়। মিস্টার মুরিকে চালের উপরে উঠায় প্রাম উপরে কি আছে দেখার জন্য, কিন্তু সেখানে সে কিছুই পায় না। তবে সেখানে পাওয়া যায় একটা মাটির পাত্র, যেটা কবিরাজ নার্তকে দেখালে সে বলে এটা হচ্ছে কবরের মাটি আর ইঁদুরের রক্ত দিয়ে করা কালো জাদু। আর এটা শুধুমাত্র কালো জাদু নয়, এটা একটা কালো রক্তের জাদু, যেটা বংশ পরম্পরা হয়ে চলতেই থাকে। তাই তুমি যদি গর্ভবতী হও অবশ্যই তোমার সন্তান নষ্ট হবে, এটা ঘটতেই থাকবে। প্রাম তখন বলতে থাকে তাহলে কি আমরা কখনো বাবা মা হতে পারবো না? এটা কে করেছে? কবিরাজ বলে এটা এখনো বলা যাচ্ছে না এটা কে করেছে, তবে যে করেছে সে খুবই কষ্ট পেয়েছে এবং সে প্রতিশোধ নিতেই এটা করেছে। প্রাম বলে এটা থেকে বাঁচার উপায় কি? কবিরাজ বলল যে এই জাদুটা করেছে সে তার নিজের কাছে ঠিক এমনই একটা পাত্র রেখেছে, আর সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। রিনা তোমার কি এমন কাউকে সন্দেহ হয় যে এই কাজটি করতে পারে? রিনা তখন বাইরে চলে যায়। প্রাম তার কাছে গেলে সে বলতে থাকে তার প্রাক্তন প্রেমিকের কথা, যার সাথে সে অনেকদিন যাবৎ সম্পর্কে ছিল। কিন্তু একটা সময় আসে রিনা এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চায় না, কিন্তু সেই ছেলেটা কোনোভাবেই এটা মানছিল না। ছেলের নাম ছিল ইউডে। তাই রিনা মনে করছে এটা সেই ছেলেরই কাজ হবে। প্রাম তখন তাকে ভুল না বুঝে আশ্বস্ত করে, বলে আমাদের সেই ছেলেকে খুঁজে বের করতে হবে আর আমাদের সমস্যার সমাধান করতে হবে। আমরা দেখতে পাচ্ছিলাম দিনের পর দিন সেই ছেলেকে খুঁজে চলছে তারা। ইতিমধ্যেই কেটে যায় 7 মাস। রিনা আবারও প্রেগনেন্ট হয়েছে। 7 মাস চলছে, কিন্তু তাদের মনে সেই জিনকে নিয়ে ভয়, না জানি সে কখন এসে হানা দেয়।
সেই ছেলের সাথে তাদের দেখা করতে হবে। খোঁজ লাগিয়ে জানতে পারে সেই ছেলে তার বোনের বাড়িতে রয়েছে। এই সুযোগটা হাতছাড়া না করে প্রাম আর নার্তো সেই ছেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর বাড়িতে রিনাকে দেখাশোনা করার জন্য তার মাকে নিমন্ত্রণ করে আনে। কিন্তু আজব বিষয় হচ্ছে, তারা যখন সেই ছেলের বিষয়ে জানতে চায় তার বোনের কাছে, ছেলেটির বোন তাকে জানায় ইউডি তো আরো 6 মাস আগেই মারা গিয়েছে একটা দুর্ঘটনায়। এটা শুনে তো তারা অবাক হয়ে যায়। প্রাম রিনাকে বিষয়টা জানায়। তাহলে এই কালো জাদু কে করলো? প্রাম রিনাকে বলে সাবধানে থেকো, আমি আর নাট্য কবিরাজ চেষ্টা করে দেখছি কে এই জাদুটা করেছে। কল কাটার পর জানালার পর্দা লাগানোর সময় রিনা দেখতে পারে মেঝেতে আবারও কাদামাটি পড়ে আছে। সে তো ভয় পেয়ে যায়। সাথে সাথে আমরা দেখতে পারছিলাম কবিরাজ নাটদের দেয়া রক্ষা কবচগুলো একে একে ধ্বংস হয়ে যায়। দরজা সব লেগে যায়, কেউ ভেতরে প্রবেশ করতে পারছিল না। রিনার প্রচন্ড ব্যথা উঠতে শুরু হয়, লাইট নিভে যায়, আর তখনই পেছন থেকে আবির্ভূত হয় সেই ভয়ঙ্কর দেখতে বুড়ো জিন। তাকে জড়িয়ে ধরে বলতে থাকে এই শিশুটাকে জীবিত জন্মগ্রহণ করতে দেব না। এটা বলে পেটের মধ্যে আগের মতো আবারও আঘাত করে দেয়। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পারি প্রাম আর নার্তো কবিরাজ বাড়িতে চলে এসেছে। নার্তো চেষ্টা করছিল জিনটাকে এখান থেকে ভাগিয়ে দিতে, কিন্তু সেটা কোনোভাবে যাচ্ছিলই না। সে দোয়া দুরুদ পড়তে শুরু করে। এই কারণে সেই জিনটা রিনাকে ছেড়ে দেয়, কিন্তু সেখান থেকে সেটা যাচ্ছিলই না। রিনার এত ব্যথা হচ্ছিল যে মনে হচ্ছিল এখনই বাচ্চা প্রসবের সময় হয়ে গিয়েছে, কিন্তু সবে তো 7 মাস। আমরা দেখতে পারি কবিরাজ অনেক কষ্ট করে সেই জিনকে কাবু করতে চেষ্টা করছিল, আর ওই দিক দিয়ে রিনার বাচ্চা প্রসব হয়ে যায়। আমরা দেখতে পারি নাট্য কবিরাজের চেষ্টায় সেই জিনটা আর সেখানে টিকতে পারে না, চলে যায়। সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক। তবে স্বাভাবিকভাবেই মাত্র 7 মাস বয়স হওয়ার কারণে বাচ্চাটাকে হাসপাতালে গ্লাসের ভেতরে রেখে দেওয়া হয়, কেননা বাচ্চাটি এখনো পুরোপুরি বেড়ে ওঠেনি, এর আগেই প্রসব হয়ে গিয়েছে। রিনা নার্তকে বলছিল আচ্ছা সেই কালো জাদু, সেই জিন, তাদের তো উদ্দেশ্যই ছিল আমি যেন বাচ্চা জন্ম না দিতে পারি। এখন তো আমি বাচ্চা জন্ম দিয়ে ফেলেছি, তাহলে কি এই অভিশাপটা কেটে যাবে? কবিরাজ বলে না, এটা এত দ্রুত সম্ভব নয়। তোমার সন্তানের রক্তে মিশে গিয়েছে এই অভিশাপ। সে স্বাভাবিক কোনো শিশুর মতো বেড়ে উঠবে না, আর অবশ্যই সেই ভয়ঙ্কর জিনটা তোমার মেয়েকে নিতে আসবে তার নির্ধারিত সময়ের মধ্যেই। রিনা জিজ্ঞেস করলো কোন সময়? কবিরাজ বলে 7 সপ্তাহ, 7 মাস অথবা 7 বছর। মনে করে দেখো, তোমার প্রথম সন্তান যখন নষ্ট হয়েছিল তখন সে এসেছিল, বয়স ছিল 7 সপ্তাহ, আর এই সন্তানের যখন বয়স 7 মাস তখন সে এসেছে। আর এবার যদি সে আসে তাহলে 7 বছর পরই আসবে। আমরা দেখতে পারি দেখতে দেখতে কেটে যায় আরো 60টি বছর। তাদের একটা মেয়ে হয়েছে, নাম রেখেছে ডুই। দিনরাত তাদের ভয় তারা করে। এই বুঝি সেই জিন আসলো। আজ ডুইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে না পেয়ে রিনা পাশে চা বাগানে গিয়ে ঢুকে দেখতে পারে ডুই ছুরি নিয়ে খেলছিল। কবিরাজের কথা মতোই মেয়েটি স্বাভাবিক শিশুদের মতো না, সে কথা বলতে পারে না। অদ্ভুত। রিনা সেখানে বলছিল মা ছুরিটা দিয়ে দাও, এটা বিপজ্জনক, কিন্তু আমরা দেখতে পারছিলাম সে ছুরিটা দিয়ে তার মায়ের হাত কেটে ফেলে আর দৌড়ে বাড়িতে চলে আসে। রিনা পেছন পেছন ঘরে গিয়ে দেখতে পারে তার মেয়ে কাঁচা মাংস খাচ্ছিল। তার মেয়ের শরীরে অদ্ভুত ঘা। এসব দেখে তার খারাপ লাগে, কারণ তার মেয়েটা স্বাভাবিক না। কবে এই অভিশাপ কাটবে? প্রাম বলে আমি আর কবিরাজ নার্তো এখনো সেই ব্যক্তিটিকে খুঁজে বের করার চেষ্টা করছি যে এই জাদুটি করেছে, কিন্তু পাচ্ছি না, চেষ্টা করে যাচ্ছি। রিনা বলে আর কবে পাবো? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে পরীক্ষা করা শেষ, কেউ করেনি, তাহলে করেছেটাকে? আজকেই ডুয়ের 7 বছর পূর্ণ হয়ে যাবে। সেই জিনটা আবারও আসবে, আমরা কিভাবে কি করব? প্রাম বলে নার্তো কবিরাজ আরো শক্তিশালী 2জন কবিরাজকে বাড়িতে নিয়ে আসবেন। তারা সবাই মিলে চেষ্টা করবেন সেই জিন যেন আজকে বাড়ির ভেতরে কোনোভাবেই প্রবেশ করতে না পারে। আমরা দেখতে পারি একটু পরেই নার্তো কবিরাজ তাদেরকে নিয়ে এসেছে। একজনের নাম ইয়াই, আরেকজন হচ্ছে তারই ছেলে আরিও। আমরা দেখতে পারছিলাম পুরো বাড়ি তারা বন্ধ করার চেষ্টা করে, সব রকম মন্ত্র পড়ে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে বাড়ি বন্ধ করে দেয়। প্রাম শহর রিনা তারা নামাজ আদায় করছিল, আর এরপর ডুইকে তারা নিয়ে মন্ত্র আদায় করতে শুরু করে।
যেন এই সব কিছু টপকে সেই জিন কোনোভাবেই ভেতরে না আসতে পারে। ওইদিকে 12টা বাজতে চলল। ঠিক 7 বছর তখনই বাতাস বইতে শুরু করে। বাড়িতে বন্ধ করার সব কয়টা রাস্তা বাতাসে খুলতে শুরু করে, আগুনে জ্বলতে শুরু করে, লাইট অফ হয়ে যায়, আর দুই মেয়েটি সবার মধ্য থেকে উঠে বসে। তখনই কোনো এক অদৃশ্য শক্তি পিতা আর পুত্র দুই কবিরাজকেই ফেলে দেয়। নার্ত সবাইকে অন্য ঘরে প্রবেশ করতে বলে। তখন নার্ত কবিরাজকে ভয়ঙ্কর কণ্ঠে জিন ডাকছে, কিন্তু সে দেখতে পারছে না। সে উপরের দিকে তাকায়, তখনই এটা ঘটে। সেই ভয়ঙ্কর জিন তার কাদামাখা হাত সম্পূর্ণ কবিরাজ নার্তর মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে তার সবকিছু তছনছ করে ফেলে, আর সেখানেই কবিরাজ নার্ত শেষ হয়ে যায়। এদিকে সেটা দরজা ভেঙে সেই ঘরে প্রবেশ করতে চাচ্ছিল ডুইকে নেওয়ার জন্য, কিন্তু ইয়াই কবিরাজ তাকে আটকায়, তার সাথে লড়াই করতে বলে। সেই জিনের উপরে পড়া পানি নিক্ষেপ করে, এজন্য সেই জিন সামনে এগোতে পারছিল না। তখনই আমরা দেখতে পারি পেছন দিয়ে ইয়াই কবিরাজের ছেলে আরিও একটা তরবারি দিয়ে সেই জিনের ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু এতে সেই জিনের বিন্দু মাত্র কিছু হয় না। সেটা আরিওকে ছুঁড়ে ফেলে দেয়। ইয়াই কবিরাজ পরা পানি একের পর এক ছেটানো শুরু করলে সেই জিনটা সেখান থেকে চলে যায়। সে সবার উদ্দেশ্যে বলতে থাকে, বুঝতে পারছেন না কেন এমনটা হলো? কেউ তো আছেন আপনাদের মধ্যে, কেউ যে কিছু লুকাচ্ছেন। আপনারা সত্য গোপন করছেন। আমাদেরকে সত্যটা বলতে পারলে তাহলে এটার সমাধান করতে পারবো। কিন্তু কেউ আসলে ভেবে পাচ্ছিল না যে তারা কি লুকাচ্ছে। তখন প্রাম বলে, রিনা, আমি তোমাকে একটা জিনিস বলিনি। আমার একজনের প্রতি সন্দেহ হয়, নিশ্চয়ই সেই জাদুটি করেছে। আমরা তোমার প্রাক্তন প্রেমিক ইউডিকে খুঁজছিলাম, আর অবশেষে জানতে পারলাম সে মারা গিয়েছে। তখন আমার সন্দেহ আরো বেশি হতে শুরু করে। এই বিষয়টা আমি কবিরাজ নার্তকেও বলেছিলাম। সেও আমার কথার উপর আত্মবিশ্বাসী ছিল। যে জাদুটি করেছে তার নাম হচ্ছে মাওয়ার। রিনা জিজ্ঞেস করলো মাওয়ারকে। তখন আমরা দেখতে পারি ফ্ল্যাশব্যাক। আসলে মাওয়ার হচ্ছে প্রামের প্রাক্তন প্রেমিকা। প্রামের সাথে তখন রিনার সম্পর্ক ছিল, কিন্তু পাশাপাশি মাওয়ারের সাথেও ছিল। কিন্তু প্রাম বুঝতে পারছিল না যে সে কাকে বিয়ে করবে। সে দ্বিধাদ্বন্দ্বে ছিল। এসব টানাপোড়েনের মাঝখানে হঠাৎ করে মাওয়ারের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে ফেলে। তারপর মাওয়ার তাকে বলছিল তাকে বিয়ে করতে, রিনাকে ছেড়ে দিতে, কিন্তু তখন সে বুঝতে পারে সে আসলে রিনাকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায়। এই বিষয়টা যখন সে মাওয়ারকে বলে, সেটা মাওয়ার একদমই মেনে নিতে পারছিল না, অনেক ক্ষিপ্ত হয়ে যায়। সেখানে মাওয়ার বলছিল, তুমি তো আমাকে ছেড়ে দিলে, কিন্তু তোমরা সুখী হবে না, আজীবন পস্তাতে হবে। প্রাম এই ঘটনাটা রিনাকে বলার পর সে বলে, আমি বুঝতে পারিনি মাওয়ারের কথাটা, ভেবেছিলাম সে এমনি এমনি বলছে। কিন্তু আমরা দেখতে পারছিলাম রিনা এই ঘটনাটা শোনার পর মেনেই নিতে পারছিল না। কিভাবে তার সাথে বিয়ের কথা চলাকালীন প্রাম অন্য কোনো মেয়ের সাথে থাকতে পারে, এটা মানতে রিনার কষ্ট হচ্ছিল। সে কাঁদতে থাকে। প্রাম রিনাকে বলে, তোমার সম্পূর্ণ অধিকার রয়েছে রাগ করার, কিন্তু আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমাদের মেয়ের দিকে একটু তাকাও, আমাদের মেয়ে যেন স্বাভাবিক মানুষ হতে পারে। এখন আমাদের এটা দেখা উচিত। তখন আমরা দেখতে পারি রিনা বলে, তুমি আমাকে কথা দাও আমাদের মেয়ে ঠিক হয়ে যাবে, তাহলে আমি সব বলতে পারবো। প্রাম তখন তাকে কথা দেয়, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এবার আমরা দেখতে পারছিলাম কবিরাজ ইয়াই ডুয়ের রক্ত নিয়ে একটা তাবিজের মধ্যে লাগায়। সেটা একটা ম্যাপের উপরে ধরলে তাবিজটা অনুসবু জেলায় মেঘালয় নামের একটা জায়গার দিকে ইশারা করছিল। তারা তখন বুঝতে পারে যে সেখান থেকেই জাদুটা করা হয়েছে। ইয়াই কবিরাজের ছেলে আরিউকে বাড়িতে রেখে প্রাম আর ইয়াই চলে যায় মাওয়ারের বাড়ির সামনে। কবিরাজ তার শক্তি দিয়ে দেখতে পারে এই জায়গাতে রয়েছে সেই কালো জাদুর পাত্রটি। প্রাম এখানে খনন করতে শুরু করে। তাকে সাহায্য করার জন্য গাড়ি থেকে কোদাল আনতে যায় কবিরাজ, কিন্তু সেখানেই তাকে মাওয়ার এসে আঘাত করে অজ্ঞান করে দেয় এবং প্রামকে অজ্ঞান করে দেয়। প্রামের জ্ঞান ফিরলে সে দেখতে পারে বাধা অবস্থায় রয়েছে তারা। সেখানে মাওয়ার আসে, বলতে থাকে, আমাকে তোমরা খুঁজে পাবে কখনো ভাবিনি, কিন্তু এখন পেয়েও কোনো লাভ নেই। তুমি কিভাবে আমাকে ঠকাতে পারলে? তোমাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে ঠকালে। এটা বলে হাসতে থাকে আর বলে, ঠকিয়েছ যেমন তেমন দীর্ঘ 7 বছর ধরে তোমাদের জীবন দুর্বিষহ করে দিয়েছি আমি, যেটা একেবারে কাউকে মেরে ফেলার থেকে অনেকটা উত্তম। তার ভঙ্গিমায় আমরা বুঝতে পারছিলাম সে সাইকো হয়ে গিয়েছে, ভেতরে কতটা প্রতিশোধের আগুন জ্বলছে তার। তখন সে একটা ছুরি আনে সেই কবিরাজকে মেরে ফেলার জন্য, যেন কবিরাজ এই জাদুটা নষ্ট করতে না পারে। প্রাম কোনো রকমে উঠে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। প্রাম নিজের বাঁধনটা খুলে মাওয়ারকে বেঁধে ফেলে। সে চলে যায় পাত্রটি খোঁজার জন্য।
মাটি খুঁড়ে এবং পাত্রটি বের করে। কবিরাজকে নিয়ে এখন তার সেখান থেকে ফিরতে হবে, কিন্তু অবশেষে আমরা দেখতে পারি সেখানে কবিরাজও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। প্রাণ তখন বাড়িতে ফোন করে, আরিওকে জানায় তোমার বাবা ইয়াই মারা গিয়েছে, তাকে মাওয়ার মেরে ফেলেছে, আমি তাকে বাঁচাতে পারিনি, আমাকে মাফ করে দাও। আরিও কাঁদতে থাকে আর বলতে থাকে এটাই হওয়ার ছিল, চিন্তা করবেন না, আপনি পাত্রটি নিয়ে আসুন, আমি এই আচারটি শেষ করব ইনশাল্লাহ। আমরা দেখতে পারি সে রিচুয়ালে বসেছে, ঠিক তখনই লাইটগুলো অফ হয়ে যায়। ডুই উঠে বসে পড়ে, তার মানে এখনই সে আসতে চলেছে। সাথে সাথেই সেটা তার সামনে এসে পড়ে। আরিও সেই জিনের হাতের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু তার কিছুই হয় না, উল্টো তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। কিন্তু আমরা দেখতে পারি সেখানে নৃশংসভাবে সেই ছুরিটা আরিওর ভেতরে ঢুকিয়ে দেয় জিন, আর বিভৎসভাবে আরিওর ধর থেকে মাথাটা একদমই আলাদা করে দেয়। রিনা তো দৌড়ে ঘরে এসে দেখে ডুই নেই, তার মাকে কোনো এক শক্তি উপরে ধরে রেখেছে। কোনো রকমে তার মাকে সে নামালে তার মা বলে বাইরে দেখো গিয়ে। সেখানে গিয়ে সে দেখতে পারে সেই জিন ডুইকে এবার নিয়ে চলে যাওয়ার জন্য রেডি। সে বলতে থাকে তাকে নিয়ে যেও না। জিন বলে তোমরা কখনো সফল হবে না, এই বাচ্চার রক্তের সাথে আমি মিশে গিয়েছি, আমার লালা তার ভেতরে প্রবেশ করেছে, তুমি কি মনে করো এটা প্রামের বাচ্চা? এটা বলে সে হাসতে শুরু করে। রিনা অসহায়, সে বলতে থাকে যেটাই হোক না কেন, কিন্তু আমি তার মা, আমি এটা হতে দিতে পারি না, তুমি চাইলে আমাকে নিতে পারো, আমার বাচ্চার জান ভিক্ষা দাও। তখন আমরা দেখতে পারি বাচ্চাটিকে ছেড়ে দিয়েছে সেই জিন। শেষবারের মতো একবার রিনা তার মেয়েকে জড়িয়ে ধরলো, বলল আমি হয়তো তোমাকে লালন পালন করতে পারবো না, এখানে থাকবো না হয়তো, কিন্তু তোমার খেয়াল রাখবো সব সময় দূর থেকে। এটা বলে সে সেই জিনের কাছে চলে যায়। সেই জিনটা তাকে জড়িয়ে নিয়ে একদম হাওয়াতে মিলিয়ে যায়। ততক্ষণে সেই কালো জাদুর পাত্রটি নিয়ে বাড়িতে হাজির হয় প্রাম। সেখানে সে জানতে পারে রিনাকে নিয়ে গিয়েছে সেই জিন। এটা জানার পরে সে বাহিরে খুঁজতে থাকে রিনাকে পাগলের মতো। সে বাহিরে রিনাকে খুঁজে তো পায়, কিন্তু রিনা ছিল একদমই অবচেতন, কোনো সাড়া দিচ্ছিল না। রিনার মা তখন সেখানে তাকেই দোষারোপ করছিল, বলছিল তোমার একটা ভুলের কারণেই আজকে আমার মেয়ের এই দশা। তখনই আমরা দেখতে পারি প্রাম আবার চলে যায় মাওয়ারের কাছে। সেখানে মাওয়ার তাকে বলতে থাকে তুমি কি এখানে আমাকে মারতে এসেছো? প্রাম বলে না, আমি চাই আমার মেয়ের উপর থেকে তুমি অভিশাপ ফিরিয়ে নাও আর আমার স্ত্রীকে ভালো করে তোলো। কিন্তু মাওয়ার বলে এটা কোনোভাবেই সম্ভব না, আমি তোমার সাথে কোনো মজা করিনি, তুমি ভেবেছিলে আমি তোমার সাথে মজা করেছি? পাগল, এটা কালো জাদু, তুমি এখানে এসে ভুল করেছো। এটা বলে সে প্রামের উপর হামলা চালিয়ে দেয়। মাওয়ার একের পর এক আঘাত করতে শুরু করে। সে নিজেকে বাঁচানোর জন্য ট্রাই করছিল। সেখানে দুজনের মধ্যে অনেক পাল্টাপাল্টি লড়াই হয়, তবে প্রাম চাইছিল না মাওয়ারকে আঘাত করতে। সব আঘাত সে নিজে নিয়ে নিচ্ছিল। সে বলছিল তুমি থামো, আমার স্ত্রীকে ফিরিয়ে দাও আর এই অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি দাও। কিন্তু মাওয়ার কথা শুনে না, তাকে মারতে শুরু করে। প্রাম তখন নিজেকে বাঁচাতে একটা কাঁচি নিয়ে তার সাথে লড়াই করছিল, কিন্তু কোনো একভাবে আঘাত লেগে যায় মাওয়ারের হাতে, আর তখন মাওয়ারের হাতটা একদমই আলাদা হয়ে যায়। কিন্তু মেয়েটা এতই উন্মাদ ছিল যে তখন এক হাতেই প্রামের উপর হামলা চালাতে থাকে। প্রাম ফেরাতে গিয়ে আরো একটা হাতের কবজি থেকে পড়ে যায়। তখন সেটা মুখ দিয়েই প্রামকে আঘাত করতে চেষ্টা করে। প্রাম আর না পেরে তার ভেতরে হাতে থাকা কাঁচিটা ঢুকিয়ে দেয়। মাওয়ার বলতে থাকে তোমার পরিবার কোনো সময় এই অভিশাপ থেকে মুক্ত হবে না, আর তোমার স্ত্রী সে তো মারা গিয়েছে। এটা শোনার পর আমরা দেখতে পারি প্রাম আর ঠিক থাকতে পারে না। সে সেখানেই মাওয়ারের ধর থেকে মাথাটা আলাদা করে দেয়, আর সে কাঁদতে থাকে, কারণ তার নিজের ভুলের কারণে তার স্ত্রী মারা গেল। তার সাথে তাদের মেয়ের উপরে থাকা অভিশাপও সে মুক্ত করতে পারেনি, যে কথাটা সে দিয়েছিল রিনাকে। তখন আমরা দেখতে পারি রাগে কষ্টে সে নিজেই নিজেকে আঘাত করে শেষ করে দেয়। কিন্তু এবার আমরা দেখতে পারছিলাম তাদের মেয়ে ডুই ভালো হয়ে গিয়েছে। সে কথা বলতে পারছে, স্বাভাবিক আচরণ করছে, তার শরীরে যে ঘাগুলো ছিল সেগুলো ভালো হয়ে গিয়েছে। আসলে এটা হয়েছে মাওয়ার মারা যাওয়ার কারণে, কারণ সেই জাদুটা করেছিল। ঘটনা চলে যায় আরো অনেক অনেক বছর পর। সময় এখন 2003 সাল, যেখানে আমরা দেখতে পাই ডুই বড় হয়েছে এবং গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। আর সে সবার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে, বলছিল সে বাবা মা ছাড়া বড় হয়েছে, অনেক কষ্ট করে বড় হয়েছে, তার সাকসেসের কাহিনী শোনাচ্ছিল। এভাবেই মুভিটিকে শেষ করে দেওয়া হয়। তবে আমার পার্সোনাল ভাবে মনে হয় এই মুভিটির অবশ্যই দ্বিতীয় পার্ট আসবে, কেননা এখানে জিন নিজে বলেছে
ছিল। এই মেয়েটির রক্তের সাথে সে মিশে গিয়েছে। রিনার মুখের উপরে তার বিশ্রী লালা পড়েছিল আর টিটকিরি করে সে রিনাকে বলেছিল, তুমি কি মনে করো এটা কি প্রামের বাচ্চা? এটা বলে হাসছিল। যদি ধরে নেওয়া যায় ডুই সেই জিনেরই বাচ্চা, তাহলে তো জিন আবারও আসবে তাকে নেওয়ার জন্য। যদি মুভিটির পার্ট 2 রিলিজ পায় তাহলে অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসব। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই ঘটনা তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।